অ্যাক্টিং হেড টিচার বা টিচার ইনচার্জ ৬ মাসের নিয়ম কি? সিনিয়র মোস্ট টিচারই কি দায়িত্ব পাবেন? বিস্তারিত ব্যাখ্যা থাকবে এই ভিডিওতে। নমস্কার, আপনারা দেখছেন আপডেট মাস্টার। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে পশ্চিমবঙ্গের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের জন্য। অনেক বিদ্যালয়ে বর্তমানে হেড টিচার নেই, কোথাও হেড টিচার অবসর নিয়েছেন, আবার কোথাও হেড টিচারের পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, কে বিদ্যালয়ের দায়িত্ব নেবেন? সিনিয়র মোস্ট টিচার কি এই টিচার ইনচার্জ বা অ্যাক্টিং হেড টিচার হিসাবে দায়িত্ব পালন করবেন? একজন শিক্ষক কি বছরের পর বছর টিচার ইনচার্জ থাকতে পারেন? নাকি নির্দিষ্ট সময় অন্তর দায়িত্ব পরিবর্তন হওয়ার কথা? আর টিচার ইনচার্জ হিসাবে অতিরিক্ত কোনো রেমুনারেশন বা ভাতা পাওয়ার নিয়ম আছে কি? আজকের ভিডিওতে আমরা সরকারি নথিতে থাকা সংশ্লিষ্ট নিয়মগুলি সহজ ভাষায় বলার চেষ্টা করব। তো ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রথমে ১৯৯১ সালের সরকারি যে নিয়ম, সেখানে নথিতে যেটা রয়েছে আমরা স্ক্রিনে দিয়ে দিলাম। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এডুকেশন ডিপার্টমেন্ট প্রাইমারি ব্রাঞ্চ এর নোটিফিকেশন নম্বর সার্চ অ্যান্ড সার্চ ডেটেড ২২ নভেম্বর ১৯৯১। এই নোটিফিকেশনের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের রিক্রুটমেন্ট এবং লিভ সংক্রান্ত রুলস নির্ধারণ করা হয়েছিল। এই পুরনো রুলসে রুল 23 এ টিচার ইনচার্জ সম্পর্কিত অ্যালাউন্সের বিষয়টি উল্লেখ ছিল। সেখানে মূল বক্তব্য ছিল, টিচার ইনচার্জ হিসাবে দায়িত্ব পালনকারী শিক্ষক কাউন্সিলের আদেশে যে সময় ওই দায়িত্ব পালন করবেন, সেই সময়ের জন্য হেড টিচারের অ্যালাউন্সের ক্ষেত্রে গভর্নমেন্ট সময়ে, সময়ে সিদ্ধান্ত নিতে পারে। অর্থাৎ পুরনো নিয়মে টিচার ইনচার্জের জন্য অ্যালাউন্সের বিষয়টি সম্পূর্ণভাবে অচল ছিল না। বরং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে অ্যালাউন্স নির্ধারণের ব্যবস্থা ছিল। কিন্তু পরবর্তীতে ২০০২ সালে নতুন রুলস আসে। ২০০২ সালের গুরুত্বপূর্ণ যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশন টা আমরা স্ক্রিনে দিয়ে দিলাম। এখানে রয়েছে আরো গুরুত্বপূর্ণ কিছু ব্যাপার, যেটা আপনাদের জানা অবশ্যই দরকার। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট প্রাইমারি ব্রাঞ্চ নোটিফিকেশন নম্বর দেখতেই পাচ্ছেন 57-AC ব্র্যাকেটে PRY, তারিখ হচ্ছে ১৫ই জানুয়ারি ২০২২। এই নোটিফিকেশনে বলা হয়েছে, পূর্ববর্তী রুলসের পরিবর্তে নতুন রুলস প্রণয়ন করা হচ্ছে। মানে আগের রুলটার পরিবর্তে এই রুল প্রণয়ন করা হচ্ছে। এবং এই রুলসের নাম দ্য ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি স্কুল টিচার রিক্রুটমেন্ট রুল ২০০১, যেটা আপনারা অনেকেই দেখেছেন বা শুনেছেন। অর্থাৎ নোটিফিকেশনে প্রকাশিত ১৫ই জানুয়ারি ২০২২ তারিখে যদিও রুলসের নামের মধ্যে ২০০১ রয়েছে, এই নতুন রুলস এ আমরা যেটা পাচ্ছি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রুল 20 বা রুল ২০। রুল 20 তে আসলে কি বলা হয়েছে? রুল 20 তে মূল বক্তব্য খুব সহজভাবে বললে এরকমভাবে ব্যাপারটা দাঁড়ায় যে, যখন কোনো প্রাইমারি স্কুলের হেড টিচারের প্যানেল প্রস্তুত নেই, অথবা হেড টিচারের পোস্ট দীর্ঘ সময় ধরে ভ্যাকেন্ট বা আনফিল্ড অবস্থায় রয়েছে, তখন কাউন্সিল প্রয়োজনে সেই বিদ্যালয়ের সিনিয়র মোস্ট প্রাইমারি টিচার্স এর সার্ভিস ব্যবহার করে টিচার ইনচার্জ বা টিআইসি হিসেবে অস্থায়ীভাবে দায়িত্ব নিতে পারে। এবং এখানে অত্যন্ত একটি সময়সীমা আছে গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে মেক্সিমাম পিরিয়ড অফ 6 মান্থ এট এ টাইম। অর্থাৎ রুল 20 একবারে সর্বোচ্চ ৬ মাস পর্যন্ত সিনিয়র মোস্ট প্রাইমারি টিচারকে টিআইসি বা টিচার ইনচার্জ হিসাবে ব্যবহার করার কথা কিন্তু এখানে বলা হয়েছে। তাহলে কি টিচার ইনচার্জ পদটি পার্মানেন্ট বা টিআইসি যে পদ সেটা কি পার্মানেন্ট? উত্তর হচ্ছে না। এখানে একটি বিষয় খুব পরিষ্কারভাবে বুঝতে হবে। সেটা কি? টিআইসি বা টিচার ইনচার্জ হওয়া এবং রেগুলার হেড টিচার হওয়া এক জিনিস নয়। টিআইসি একটি টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট। যেহেতু হেড টিচার অ্যারেঞ্জ করা হচ্ছে না, সেজন্য টিআইসি হচ্ছে একটি টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট। অন্যদিকে হেড টিচার হচ্ছে নিয়মিত পদ বা পার্মানেন্ট অ্যারেঞ্জমেন্ট ধরতে পারেন। তাই কোনো শিক্ষক টিচার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করলেই তিনি রেগুলার হেড টিচার হয়ে যাচ্ছেন এমনটা কিন্তু নয়। রুল 20 এর ওয়ার্ডিং এ এই টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট বিষয়টি কিন্তু রয়েছে। তো হেড টিচার যোগ দিলে কি হবে? রুল 20 এর পরের অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে যেটা বলা হয়েছে, টিচার ইনচার্জকে হেড টিচারের দায়িত্ব গ্রহণ করার তারিখ থেকে বিদ্যালয়ের অফিসের চার্জ হেড টিচারের কাছে হ্যান্ডওভার করতে হবে। অর্থাৎ রেগুলার হেড টিচার যখন দায়িত্ব গ্রহণ করবেন, তখন টিআইসির অস্থায়ী দায়িত্ব শেষ হবে এবং চার্জ নতুন হেড টিচারের হাতে যাবে। তো তাহলে ৬ মাস পরে কি হবে? এখানেই সবথেকে
বড় প্রশ্ন উঠে আসছে। রুল 20 বলছে, টেম্পোরারিলি ফর এ ম্যাক্সিমাম পিরিয়ড অফ 6 মান্থ এট এ টাইম, অর্থাৎ একেবারে সর্বোচ্চ ৬ মাস। কিন্তু হেড টিচারের নিয়োগ যদি ৬ মাসের মধ্যেও না হয়, তাহলে বাস্তবে প্রশাসনিকভাবে পরবর্তী ব্যবস্থা কি হবে? সেটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আদেশ, প্রযোজ্য রুলস এবং পরবর্তী গভর্নমেন্ট ইনস্ট্রাকশনস এর সঙ্গে মিলিয়ে দেখতে হবে। তাই শুধু এই রুল দেখিয়ে সব পরিস্থিতিতে স্বয়ংক্রিয়ভাবে বলা কিন্তু ঠিক হবে না। প্রতি ৬ মাস পর অবশ্যই অন্য শিক্ষককে দায়িত্ব দিতেই হবে। বরং রুল 20 এর ভাষা অনুযায়ী বলা নিরাপদ, একটি টিচার ইনচার্জ অ্যারেঞ্জমেন্ট একবারে সর্বোচ্চ ৬ মাসের জন্য অস্থায়ীভাবে করা যেতে পারে। এবার সিনিয়র মোস্ট টিচারের বিষয়টি কি? এখন অনেকের মনে প্রশ্ন উঠবে যে সিনিয়র মোস্ট টিচার এর দায়িত্ব অ্যা মানে যিনি সিনিয়র মোস্ট টিচার, তাকে কি দায়িত্ব নিতে হবে টিচার ইনচার্জের? অর্থাৎ কার কাছে এই টিআইসির দায়িত্ব যাবে? রুল 20 সরাসরি বলা হয়েছে, সিনিয়র মোস্ট প্রাইমারি টিচার, অর্থাৎ বিদ্যালয়ে হেড টিচার না থাকলে এবং রুল 20 অনুযায়ী টিচার ইন চার্জের ব্যবস্থা করার প্রয়োজন হলে সিনিয়র মোস্ট প্রাইমারি টিচারের সার্ভিস ব্যবহার করার বিধান রয়েছে। তবে সিনিয়রিটি নির্ধারণের ক্ষেত্রে শুধুমাত্র এই স্কুলে কে আগে যোগ দিয়েছেন এমন সরল ধারণা সব পরিস্থিতিতে প্রযোজ্য হবে এমনটা ধরে নেওয়া কিন্তু উচিত নয়। সিনিয়রিটি নির্ধারণের জন্য সংশ্লিষ্ট সার্ভিস রেকর্ড, অ্যাপয়েন্টমেন্ট, অ্যাপ্রুভড সিনিয়রিটি পজিশন এবং প্রযোজ্য সরকারি বা দপ্তরীয় নির্দেশিকা কিন্তু দেখতে হবে। তাহলে একই দিনে যোগদান করলে কি হবে? কে সিনিয়র হবে? এখানে অনেকের মধ্যে ভুল ধারণা রয়েছে। ধরা যাক ২ জন শিক্ষক একই দিনে বিদ্যালয়ে যোগদান করেছেন। তাহলে শুধু বিদ্যালয়ে কে আগে পৌঁছেছিলেন বা কে আগে জয়েনিং সিগনেচার করেছিলেন, সেটা দিয়ে সবসময় সিনিয়রিটি নির্ধারণ হবে এমনটা কিন্তু নয়। সিনিয়রিটি নির্ধারণ একটি সার্ভিস রুল বিষয়। তাই একই দিনে জয়েনিং হলে প্রযোজ্য সিনিয়রিটি রুলস অনুযায়ী অন্যান্য রেলেভেন্ট ক্রাইটেরিয়া কিন্তু দেখতে হতে পারে। আপনারা যদি নিজের বিদ্যালয়ে নির্দিষ্ট সিনিয়রিটি নিয়ে সমস্যায় থাকেন, তাহলে সার্ভিস বুকের সংশ্লিষ্ট ডিপিএসসি বা কম্পিটেন্ট অথরিটি রেকর্ড দেখে সিদ্ধান্ত নেওয়াই কিন্তু নিরাপদ। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এবং টিচার ইনচার্জ কি অতিরিক্ত টাকা পান? এটা অনেকের মনেই প্রশ্ন আছে। এবার আসি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্নে। এখানে অতিরিক্ত টাকা পাওয়ার ব্যাপারটা নিয়ে কি তাহলে আছে ব্যাপার? টিচার ইনচার্জ বা টিআইসি হিসেবে দায়িত্ব নিলে কি অতিরিক্ত রেমুনারেশন পাওয়া যায়? তো নথি অনুযায়ী ২ টি আলাদা বিষয়কে এখানে গুলিয়ে ফেলা যাবে না। প্রথমত রেগুলার হেড টিচারের রেমুনারেশন বা ফাইন্যান্সিয়াল বেনিফিট, এবং দ্বিতীয়ত হচ্ছে টিচার এই টেম্পোরারি টিচার ইনচার্জ হিসাবে দায়িত্ব পালন করার অ্যালাউন্স। এই ২ টি কিন্তু কোনোভাবেই এক নয়। একটা হচ্ছে পার্মানেন্ট সলিউশন, একটা হচ্ছে টেম্পোরারি সলিউশন। তো ১৯৯১ সালে রুল 23 তে বলা আছে, ১৯৯১ সালের নোটিফিকেশন নম্বর 768, যেটা রুল 23, সেখানে কি বলা আছে? টিচার ইনচার্জ এর অ্যালাউন্স এর বিষয়ে বলা হয়েছিল। সেখানে মূলত গভর্নমেন্টের সময়ে অ্যালাউন্স নির্ধারণ করার ক্ষমতার কথা ছিল। কিন্তু ২০২২ সালে নতুন রুল চলে আসে এবং রুল 20 টিচার ইনচার্জ এর টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট এর কথা বলা হয়েছে। তাই পুরনো রুল 23 এর অ্যালাউন্স প্রভিশনটি সরাসরি বর্তমান রুল 20 এর সঙ্গে জুড়ে দেওয়া কিন্তু ঠিক হবে না। যেহেতু নতুন রুল এসেছে, ২০১৯ সালের রোপা এবং ৳৪০০ যে প্রসঙ্গ, সেটার উপর একটু আলোকপাত করা যাক। এবার আসি ৳৪০০ কোথায়? তো এক্ষেত্রে মেমো নম্বর 437 সার্জন সাজ এবং তার সাথে রোপার ২০১৯ এর মেমোরেন্ডামের সঙ্গে হেড টিচার সম্পর্কিত পে বা বেনিফিট এর প্রসঙ্গ কিন্তু উঠে আসে। সরকারি স্কুল এডুকেশন ডিপার্টমেন্টে ১৩ই ডিসেম্বর ২০১৯ এ রোপা মেমোরেন্ডামটি 6th পে কমিশনের রেকমেন্ডেশন অনুযায়ী রিভাইসড পে স্ট্রাকচার এবং অন্যান্য সার্ভিস কন্ডিশন নিয়ে জারি করা হয়েছিল। যেটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্কতা আছে। রেগুলার হেড টিচার এর বেনিফিট এবং টিচার ইন চার্জের টেম্পোরারি রেসপন্সিবিলিটির রেমুনারেশন একই বিষয়ে নয়। রেগুলার হেড টিচারের যে ব্যাপার, সেটা আপনারা জানেন যে ৳৪০০ র ব্যাপার একটা থাকে। তাই যদি কেউ বলেন যে, "আমি টিচার ইনচার্জ হয়েছি, তাই রোপা অনুযায়ী বা রুল অনুযায়ী ৪০০ আমি পাবো অবশ্যই।" তাহলে সেই দাবির জন্য নির্দিষ্ট প্রযোজ্য গভর্নমেন্ট অর্ডার বা নোটিফিকেশন বা ক্লারিফিকেশন দেখতে হবে। শুধু রেগুলার হেড টিচারের রেমুনারেশন প্রভিশন দেখিয়ে টিচার ইনচার্জের এনটাইটেলমেন্ট নিশ্চিত করা কিন্তু ঠিক হবে না। তাহলে তফাৎটা বুঝতে পারলেন ব্যাপারটা? তো বাস্তব সমস্যাটা তাহলে এখন কোথায়? এখন আমরা আসি বাস্তব পরিস্থিতি সেখানে। অনেক প্রাইমারি স্কুলে শিক্ষক সংখ্যা খুবই কম। কোনো বিদ্যালয়ে ১ জন, আবার কোনো বিদ্যালয়ে ২ জন, কোথাও ৩ জন বা ৪ জন শিক্ষক-শিক্ষিকা নিয়ে বিদ্যালয় চলছে। এবং এর মধ্যেই
শিক্ষাদান। তো বিদ্যালয়ের অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ আছে, তার সাথে বিভিন্ন রিপোর্ট আছে এবং সরকারি তথ্য আপডেট আছে, ডেটা এন্ট্রি আছে, অনলাইন, অফলাইন বিভিন্ন ধরনের কাজ আছে, আপনারা জানেন সেটা। WhatsApp এর মাধ্যমে তথ্য পাঠানো আছে এবং দৈনন্দিন স্কুল ম্যানেজমেন্টের ব্যাপার একটা আছে। সবকিছু সামলাতে কিন্তু হচ্ছে। আর হেড টিচার না থাকলে সেই অ্যাডমিনিস্ট্রেটিভ রেসপন্সিবিলিটি যেটা, সেটা কোনো একজন শিক্ষককে কিন্তু নিতে হচ্ছে। তাহলে একজন শিক্ষককে একই সঙ্গে অনেকগুলো কাজ করতে হচ্ছে। টিচার প্লাস অ্যাডমিনিস্ট্রেটর প্লাস ডাটা হ্যান্ডলার প্লাস স্কুল ম্যানেজার, কিন্তু এইসব ব্যাপারগুলো কিন্তু করতে হচ্ছে। তো টিচার ইনচার্জ হওয়া কেন অনেকে এড়িয়ে যেতে চান? এটা বড় প্রশ্ন এবং আপনারাও ব্যাপারটার সাথে রিলেট করতে পারবেন। কারণ টিচার ইনচার্জের দায়িত্ব কম নয়। বিদ্যালয়ের দৈনন্দিন কাজ পরিচালনা এবং যে মুহূর্তে তিনি থাকছেন, যে সময়কাল, তিনি তো হেড। তো বিদ্যালয়ের দৈনন্দিন কাজ পরিচালনার সাথে দপ্তরের সাথে যোগাযোগ, বিভিন্ন তথ্য প্রদান, ডেটা এন্ট্রি বলুন, যদিও অ্যাসিস্ট্যান্ট টিচাররা হেল্প করেন অনেক সময়। এবং স্কুল রেকর্ডস, অ্যাডমিনিস্ট্রেটিভ করেসপন্ডেন্স, মিটিং, ইন্সপেকশন, বিভিন্ন সরকারি নির্দেশ বাস্তবায়ন, সবকিছুর বাড়তি দায়িত্ব অনেক সময় একজন শিক্ষক কিন্তু নিতে হয়। কিন্তু এই দায়িত্বের সঙ্গে আর্থিক সুবিধা কতটা এবং কোন পরিস্থিতিতে প্রযোজ্য সেটি বড় প্রশ্ন। তাই টিচার ইনচার্জ নিয়ে পরিষ্কার ডিপার্টমেন্টাল ক্লারিফিকেশন থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এর সাথে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। তার মধ্যে একটা এখানে আলোকপাত করা যাক। এখানে আমাদের বুঝতে হবে অ্যাক্টিং হেড টিচার, টিচার ইনচার্জ, রেগুলার হেড টিচার, এই ৩ টি শব্দকে সবসময় একই অর্থে ব্যবহার করা কিন্তু ঠিক নয়। বিদ্যালয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ কনভেনিয়েন্স এর জন্য সিনিয়র টিচারকে টেম্পোরারি চার্জ দেওয়া হতে পারে। কিন্তু তাতে তিনি অটোমেটিক্যালি রেগুলার হেড টিচারের পদে অ্যাপয়েন্টেড হয়ে যান না। তাই কোন শিক্ষককে অ্যাক্টিং হেড টিচার বলা হচ্ছে কিনা, নাকি তিনি রুল 20 অনুযায়ী টিচার ইনচার্জ, এই ডিস্টিংশন গুরুত্বপূর্ণ। তাহলে পুরো বিষয়টি এক নজরে বললে কি দাঁড়ায়? খুব সহজভাবে ৫ টি পয়েন্টে আমরা বুঝে নিই। হেড টিচারের পদ শূন্য ১ নম্বর পয়েন্ট। বিদ্যালয়ে রেগুলার হেড টিচার নেই। ২ প্যানেল প্রস্তুত নেই বা হেড টিচারের পোস্ট দীর্ঘদিন ভ্যাকেন্ট। এই পরিস্থিতিতে রুল 20 প্রাসঙ্গিক হতে পারে, যেটা একটু আগে আমরা বললাম। এবং ৩ নম্বর পয়েন্ট, সিনিয়র মোস্ট প্রাইমারি টিচার। কাউন্সিল তার সার্ভিস টিচার ইনচার্জ বা টিআইসি হিসেবে ব্যবহার করতে পারে। একেবারে সর্বোচ্চ ৬ মাস। রুল 20 টেম্পোরারি অ্যারেঞ্জমেন্টের ম্যাক্সিমাম পিরিয়ড হিসাবে ৬ মাস এট এ টাইম কিন্তু বলা হয়েছে। ৫ নম্বর পয়েন্ট, রেগুলার হেড টিচার চার্জ নিলে। রেগুলার হেড টিচার চার্জ নিলে কি হবে? টিচার ইনচার্জকে হেড টিচারের কাছে অফিসে চার্জ হ্যান্ডওভার করতে হবে। একটি গুরুত্বপূর্ণ ডিসক্লেমার বলে রাখি, এই ভিডিওতে আমরা মূলত কিছু গভর্নমেন্ট নোটিফিকেশন এবং রুলসের নির্দিষ্ট অংশ নিয়ে আলোচনা করেছি। বিশেষ করে নোটিফিকেশন সার্চ অ্যান্ড সার্চ ২০২২ সালে যেটা, এবং তার সাথে পুরনো নোটিফিকেশনও আমরা সাথে নিয়ে আলোচনা করেছি। তো কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যাচাই করুন এবং অফিসিয়াল নির্দেশিকা ফলো করুন। কোন নির্দিষ্ট বিদ্যালয়ে বর্তমানে কে টিচার ইনচার্জ হবেন, সিনিয়রিটি কিভাবে নির্ধারিত হবে, অথবা কোনো নির্দিষ্ট অ্যালাউন্স বা রেমুনারেশন বর্তমানে প্রযোজ্য হবে কিনা, এসব ক্ষেত্রে সর্বশেষ গভর্নমেন্ট অর্ডার, ডিপার্টমেন্টাল ক্লারিফিকেশন এবং কম্পিটেন্ট অথরিটির নির্দেশ অবশ্যই বিবেচনা করতে হবে। কারণ পুরনো কোনো রুলের সঙ্গে পরবর্তী অ্যামেন্ডমেন্ট, ক্লারিফিকেশন বা নতুন অর্ডার যুক্ত থাকতে পারে। তো একটি বিদ্যালয়ের সুষ্ঠু পরিচালনার জন্য একজন হেড টিচারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাকি টিচারদের ভূমিকাও কিন্তু গুরুত্বপূর্ণ, অ্যাসিস্ট্যান্ট টিচার। কিন্তু যখন দীর্ঘদিন হেড টিচারের পদ শূন্য থাকে, তখন সেই অ্যাডমিনিস্ট্রেটিভ বার্ডেন শেষ পর্যন্ত কোনো না কোনো শিক্ষককে বহন করতে হয়। আর যেখানে শিক্ষক সংখ্যাই কম, সেখানে একজন শিক্ষককে ক্লাসরুম টিচিং এর পাশাপাশি অ্যাডমিনিস্ট্রেটিভ রেসপন্সিবিলিটি পালন করতে হলে কাজের চাপ অনেকটা কিন্তু বেড়ে যায়। তাই প্রশ্নটা শুধু কে হেড টিচার বা কে টিচার ইনচার্জ হবেন সেটা নিয়ে নয়। স্কুল আ এক্ষেত্রে স্কুল চালানো নিয়েও অনেক সময় প্রশ্ন আসে এবং প্রশ্নটা অরিজিনালি হওয়া উচিত। কেন বিদ্যালয়ে দীর্ঘদিন হেড টিচারের পদ শূন্য থাকবে? প্রতিটি বিদ্যালয়ে পর্যাপ্ত শিক্ষক, যথাযথ প্রশাসনিক ব্যবস্থা এবং একজন নিয়মিত হেড টিচার থাকলে বিদ্যালয়ের পরিচালনা ব্যবস্থা আরো সুসংগঠিত হতে পারে। তো এটা নিয়ে আপনারা কি মনে করেন কমেন্টে জানান। ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন। আমাদেরকে সাবস্ক্রাইব ও ফলো করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।